টাইটানিক ডুবে গেছে, নৌকা ডুবতে কতক্ষণ। বাবা সবাই অফিসে যায়, সবার বাবার অফিসে যায়, তুমি কেন যাও না? সিনেমা গল্পে অনেক দেখেছি এরকম ঘটনা যে চাকরি নাই, চাকরিতে যাওয়ার অভিনয় করতে হয়। কারণ রাগ না করলে তো বাসা থেকে বেরোতে দিবে না। আমার জীবনে যত কষ্ট, শুধু বিশ্বাস ছিল যে একদিন না একদিন আমি জয়ী হবই। তা মা, আমি এই দিনটা দেখতে চাই যেদিন আওয়ামী লীগের ক্ষমতায় নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেক্সট বিডির স্পেশাল পডকাস্ট সিজন 1 এপিসোড 1-এ স্বাগত জানাচ্ছি। আজকে খুব দুর্দান্ত একটা বিষয় নিয়ে কথা বলব। দুর্দান্ত নয়, আসলে কষ্টের, দুঃখের। এরকম দুঃখজনক ঘটনা আমাদের জাতীয় জীবনে গত 16 বছরে অনেক ঘটেছে, অনেকবার ঘটেছে। তেমনই একজন মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলতে বসেছি, যিনি কিনা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে, সামান্য একটা পোস্ট, ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে চাকরি হারিয়েছেন। চাকরিচ্যুত ছিলেন প্রায় অর্ধ যুগ, এক যুগেরও বেশি সময়। আজকে আমরা কথা বলবো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর এবিএম সাইফুল ইসলাম স্যারের সাথে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি। পরিবর্তিত বাংলাদেশে যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যে মুক্ত বাতাসে কথা বলছি, আপনার এই যে ঘটনাটা, এই ঘটনাটা একসময় আপনি শেয়ারও করতে পারবেন, এটাও কি কখনো ভেবেছিলেন যে এই ঘটনাগুলো একদিন প্রকাশ্যে বলার সুযোগ হবে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনার এই প্রোগ্রামে বসে আমি কথা বলতে পারছি। কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে এত দ্রুত আমার কথাগুলো শেয়ার করতে পারবো। হয়তো মনে মনে ভেবেছি যে কোনো না কোনো একদিন হয়তো আমার দুঃখের কথা, কষ্টের কথাগুলো জাতির সামনে আমি তুলে ধরতে পারবো। যে এত দ্রুত পারবো, এটা আমার কল্পনাতেও ছিল না। কি ঘটেছিল আসলে ওই সময়টায়? আমি 2007 সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে জয়েন করি। ছাত্র জীবনে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম। সেখানে ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলাম, ছাত্র দলের সহদপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এরপরে 2007 সালে আমার যখন চাকরি হয়, আমি প্রভাষক হিসেবে সেখানে জয়েন করি। সেটা ছিল কেয়ারটেকার সময়। এরপরে বিশ্ববিদ্যালয়ে আমার জাতীয়তাবাদী শক্তিকে আমার একাডেমির পাশাপাশি চেষ্টা করেছি সেটাকে আপহোল্ড করার জন্য। সেখানে জাতীয়তাবাদী শক্তিকে, টিচারদের সংগঠন যেটা সাদা দল, সেটাকে আমি সংগঠিত করার চেষ্টা করেছি। 2007 থেকে 2011 সাল, এর মধ্যে আমি ওখানে ব্যাপক লাইমলাইটে আসি এই জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠিত করার ক্ষেত্রে। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2012 সালের দিকে পিএইচডিতে ভর্তি হই, পিএইচডি প্রোগ্রামে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে। 2 বছরের ছুটি নিই আমি। তারপরে 2 বছর ছুটি শেষে আমি 12 সালেই ভর্তি হই পিএইচডিতে। 2 বছর কাজ করি। কাজ করার পরে আমি ছুটি এক্সটেন্ড করার জন্য আমি ক্যাম্পাসে গিয়েছিলাম কিছুদিনের জন্য। সে সময় ঘটে কিছু মর্মান্তিক ঘটনা। সেই সময়ে 2014 সালে 8ই নভেম্বর, আমার তারিখটা খুব মনে আছে, মনে থাকারই কথা আসলে। 8ই নভেম্বর আমি রাত্রে ক্যাম্পাসে ফিরছিলাম গাড়িতে করে। হঠাৎ করে আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি একটা নিউজ, একটা দুর্নীতির একটা নিউজ। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে চাকরি, এরকম একটা নিউজ। তো তখন আমাদের যেটা হতো যে ফেসবুকে কোনো নিউজ দেখলে কিছুক্ষণ পরে সেটা হারিয়ে যেত। তো আমি রাতে গাড়ির মধ্যে ভাবলাম অনেক বড় নিউজ, বিশাল বড় নিউজ। সেখানে রিজন বোর্ডের সাবেক সদস্য যারা ছিলেন, আওয়ামী লীগের সদস্য ছিলেন রিজন বোর্ডের, তারপরে ওইখানে কর্মরত ছাত্রলীগের যারা অফিসার ছিলেন, সাবেক ছাত্রলীগের অফিসার যারা ওখানে ছাত্রলীগ করতেন, তাদেরকে জড়িয়ে বিশাল বড় একটা নিউজ। আমি কোন প্ল্যাটফর্মের নিউজ ছিল সেটা মনে? এটা একটা অনলাইন পত্রিকায়, একটা অনলাইন পত্রিকায়। এটা বরিশালের রিপোর্টার নোমানির করা একটা রিপোর্টার সংবাদপত্রের নামটা আমি মনে করতে পারছি না। তো ওই নিউজটা আমি জাস্ট উদ্দেশ্যপ্রণোদিত ভাবেও না যে আমি পরে পড়ে নেব, এটা কোথায় রাখবো আমি আচ্ছা ঠিক শেয়ার করে রাখি, আমি পরে পড়ে নেব।
শেয়ার করে আমি ঘুমিয়ে গেছি। সকালে এসে ক্যাম্পাসে নেমেছি। ক্যাম্পাসে নামার পরেই দেখি যে সব মানে একটু কেমন জানি আমার কাছে মনে হচ্ছিল যে সামথিং ইজ গোয়িং রং, কোনো সমস্যা হচ্ছে। তো যাই হোক, সারাদিন পার হওয়ার পরে সন্ধ্যায় ডিনার করার পরে আমি যখন বাসায় ফিরছিলাম, ওখানে আমার ডরমিটরিতে থাকতাম, ওটাকে নির্ঝর বলা হয়, ব্যাংক ভবন। সেখানে যখন আমাদের ওখান থেকে ক্লাবটা আমাদের অনেক দূরে, ক্লাবের পাশে আমাদের ডাইনিং ছিল। সেই আপনি হয়তো দেখবেন হয়তো কৃষিকুঞ্জ যেখানে ক্লাব আর কি, ওখানে খাওয়া দাওয়া করার পরে আমি রাত্র তখন 10:30টার দিকে হবে, আমি বাসায় ফিরছি, একাই ফিরছি বাসায়। ঠিক বাসার নিচে যখন যাই তখন আমার মোবাইলে একটা ছেলে দেখে দাঁড়িয়ে আছে, বয়স খুব বেশি হবে না, 18-20 বছর বয়স হবে, 2জন ছেলে দাঁড়িয়ে আছে। তখন স্মার্টফোনও খুব অ্যাভেলেবেল না, ছোট্ট একটা ফোন। সে আমাকে ওটা দেখিয়ে বলছে যে স্যার এই ছবিটা কি আপনার? তা আমি ওর দিকে তাকাই, বললাম যে ও ছোট একটা ফোন, সেখানে কালার ডিসপ্লে, ওইখানে ফোনের ছবিটা। তখন হ্যাঁ এটা আমার ছবি। হ্যাঁ আমার ছবি বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আমাকে হিট করে। ওইখানে 2জন মানে ওরা বেদম প্রহার করে। আমার চশমাটা ছিটকে পড়ে যায়। আমি তখন বাঁচাও বলে চিৎকার করছিলাম। এক পর্যায়ে তারা আমাকে মানে ঘুষি টুসি দিয়ে মানে মাটিতে ফেলে দিয়ে পাশে একটা ইট ছিল। আমার ওই কথাটা মনে পড়লে এখনো খুব কষ্ট লাগে। সেই ইট দিয়ে ওরা আমার মাথায় এই জায়গায় থেতলে দিল। তারপরেও আমি ভাবলাম যে আমি যদি আরেকটু এখানে এদের সঙ্গে যুদ্ধ করে না পারি, তাহলে আমাকে হয়তো মেরে ফেলবে। এরপরে বাঁচাও বলার পরিবর্তে আমি চোর বলে চিৎকার করা শুরু করলাম। এবং যখন ওরা আমাকে ছেড়ে দেয়, আমি ওকে ঝাটকা দিয়ে উঠে পড়ে আমি চোর ধর বলে চিৎকার করছি, যে বাঁচাও বলে কেউ শুনছে না, তো চোর বলে নিশ্চয় আশেপাশে কেউ হয়তো মানে করবে। তো আমার মাথার মধ্যে ওঠে আসছে। তো ওখান থেকে আমি যখনই চোর বলছি, ওরা বেকায়দায় পড়ে গেছে, ওরা দৌড় দেওয়া শুরু করেছে। আমি ওই অবস্থা, মাথা থাতলানো অবস্থা, আমি উঠে ওদের পিছিয়ে দৌড় দিয়েছি, ধর বলে, যদি ধরতে হবে যে কারা এই কাজটা করলো। যখন ওরা মারে তখন কিছু স্পেসিফিক আমাদের অফিসারদের নাম তারা মেনশন করছিল, যে অমুক ভাইয়ের নিউজ শেয়ার করিস, তোর সাহস কত বড়। তাদের নামগুলো কি বলা যাবে? আমি তাদের নামগুলো আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা হয়তো বুঝতে পারছে কাদের নাম বলেছিল। আমি স্পেসিফিকলি নামগুলো না বলি, তাদেরও ফ্যামিলি মেম্বার আছে, তারা হয়তো লজ্জিত হবে আর কি। তো তারপরে আমি তাদেরকে ধাওয়া করে আমাদের অ্যাডমিন বিল্ডিংয়ের সামনে দিয়ে এসে আমি ঝুলের তালে দৌড়াচ্ছি। আমি তখনও বুঝে উঠতে পারছি না আমি কীভাবে দৌড়াচ্ছি। পায়ে জুতা নাই, চোখে চশমা নাই, আমি দেখতেও পাচ্ছি না। আমার চশমা ছাড়া আমার চশমার অনেক পাওয়ার, আমি দেখতেও পাচ্ছিলাম না। তো জাস্ট 2টা মানুষ দৌড়াচ্ছে, আমি তাদের পিছনে দৌড়াচ্ছি, মাথা থেতলানো অবস্থায় একটা মানুষ দৌড়াচ্ছে। তো তারপরে রোমহর্ষক একটা ব্যাপার। তারপরে আমাদের যেটা চৌরাস্তা বলে আর কি, জাস্ট যে মুক্ত বাংলার ওইখানটায় মোড়ে এসে আমি আর নিতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। আমি যখন ওইখানে পৌঁছাইলাম তখন দেখলাম ওরা গেট দিয়ে 2 নম্বর, আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট দিয়ে তার বের হয়ে গেল, পীরতলা বাজার দিয়ে। তো ওইখানে আমি পরে শুনেছি যে ওইখানে 2জন অফিসার দাঁড়ানো ছিল, যারা তাকে প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, যে তারা মেরে যখন বের হবে তখন তারা মানে হেল্প যেন করে, আনসার যেন সাপোর্ট দিতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন আমার বাসার দিকে যাচ্ছিলাম তখন আমি 2জন অফিসারকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখছি। যাওয়ার সময় আমি দেখেছি তাদের নাম ওই নিউজে ছিল। জি, তাদের নাম ওই নিউজে ছিল। আমি তারপরে ওখানে পড়ে যাওয়ার পরে আমার মনে নাই কারা এসছে ওইখানে আমাকে উদ্ধার করার জন্য। অনেকে দৌড়ায় আসছে, তারপর দৌড়ে এসে তারা বুঝতে পারেনি হয়তো প্রথমে যে কিনা আমি অস্পষ্ট ছিল, আমার সেন ছিল না। তারপরে আমি শুনেছি তারা আমাকে প্রথমে নিয়ে যায়, মেডিকেল সেন্টারে নিয়ে যায়। মেডিকেল সেন্টারে নেওয়ার পরে তারা ওইখানে আমার সম্ভবত ভমিটিং হচ্ছিল, তারা রিস্ক না নিয়ে আমাকে বরিশাল মেডিকেলে পাঠায়। বরিশাল মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে আমি আবার আমার
ইয়েতে ফিরে কয়েকদিন পরে ফিরে আসি। কয়দিন লাগলো বরিশাল মেডিকেলে? ওখানে 2 দিন লেগেছিল। 2 দিন পরে আমি ওখানে অস্বস্তিকর পরিবেশ, পরে আমাকে বললো যে আপনি ইয়েতে যান, ক্যাম্পাসে যান, ক্যাম্পাসে গিয়ে আমার মেডিকেল সেন্টারে আমি ভর্তি থাকলাম আর কি। এর মধ্যে আরও হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এর মধ্যেই। যখন আমি ক্যাম্পাসে আসলাম, আসার পরে সবাই আসছে দেখা করতে, যখন আমি অ্যাপ্লিকেশন করলাম এটার বিচার চাওয়ার জন্য, আমি একজনকে দিয়ে আমি অ্যাপ্লিকেশন লিখালাম বিচার চাওয়ার জন্য, কমিটি গঠন হলো। কিন্তু আমাদের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন তখন হচ্ছে মোহাম্মদ আলী স্যার, উনি ছিলেন ওই কমিটির কনভেনার। উনি বোধহয় তখন প্রক্টর ছিলেন। তখন প্রক্টর ছিলেন উনি। 2 দিন উনি চেষ্টা করেছেন এটার বিচার করতে। 3য় দিন উনি এসে বললেন, আমার হাত ধরে বললেন, সাইফুল, আমার পক্ষে এটার বিচার করা সম্ভব না, অনেক বড় রাঘব বোয়াল আছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। জি। আমি খুব অসহায় বোধ করলাম, খুবই অসহায় বোধ করলাম যে এটাও হতে পারে। ঠিক তারপরের দিন ওরা প্ল্যান করলো কিভাবে আমাকে চাকরিচ্যুত করা যায়, মানে আরো হেনস্থা করা যায়। আচ্ছা। আমি জিডি পর্যন্ত করলাম, থানায় জিডি করলাম। মামলা করেছিলেন? না, মামলা করিনি, আমি জিডি করেছিলাম। আচ্ছা। আমি জিডি করার পরে তারা দেখলাম যে তারা আরো বিক্ষুব্ধ হয়ে গেল। এরপরে আমি স্বাভাবিকভাবেই যেহেতু সচেতন ছিলাম হিসাবে আমি ফেসবুকে পোস্ট করতাম, ফেসবুকে লিখতাম, মনের স্বাধীনতা মতো লেখার চেষ্টা করতাম, কিন্তু ডিরেক্টলি কোনো কিছু লিখতাম না। আমার ফেসবুকে কিছু পোস্ট ছিল, যেমন টাইটানিক ডুবে গেছে, নৌকা ডুবতে কতক্ষণ, জাস্ট একটু উপমার মতো এগুলোকে লেখা, একটা সিম্বল দেওয়া। যে নৌকা সে তো বোঝে যে আমাকেই বলেছে। তো তারপরে এই পোস্টগুলো তারা আমার ফেসবুকের 100 প্রোফাইলটা নিয়ে তারা 100 পেজ প্রিন্ট করে। প্রিন্ট করার পরে তারপর আরেকটা কথা ছিল, ওই যে ইয়েরা যখন শেখ হাসিনা নির্বাচনের সময় মাথায় পট্টি বাঁধত, তো ওইখানে একটা স্ট্যাটাস ছিল যে সারা বছর ধর্মীয় নামাজ পড়া কোথায় থাকে, কিন্তু ইয়ে আসলে মাথায় পট্টি বাঁধে, এই ধরনের একটা কথা ছিল। এই কথাগুলোকে তারা আরও মানে ইয়ে করেছে, প্রিন্ট করেছে। প্রিন্ট করার পরে এই কথাগুলো তারা আলাদা জায়গায় লিখে, খুব নোংরা কথাগুলো লিখে তারা ইয়ে করেছে, ফেসবুকে এডিট করে সেটা তারা মাল মশলা দিয়ে আর কি, যেন মানুষকে খেপানো যায়। জি জি জি। তা আমি একজন টিচার হিসেবে তো নিশ্চয়ই এমন কোনো কথা লিখতে পারি না যে কথা দিয়ে আমি অভিযুক্ত হতে পারি। আমি উপমা দিয়ে লিখতে পারি, আমি আমার মতো করে লিখতে পারি। আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পিএইচডি করছিলাম ওই 2 বছর, তখন সাদা দলের অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেই ছবিগুলো ছিল, সেই ছবিগুলো তারা ওখানে দিয়েছে। তো তারপরে সরাসরি রিজন বোর্ডে তারা উত্থাপন করলো, কোনো ধরনের কোনো কিছু ছাড়া, রিজন বোর্ডে শুধুমাত্র ফেসবুকের পোস্টে তার রিজন বোর্ডে উত্থাপন 2 দিনের মধ্যে, এই 3-4 দিনের মধ্যে ঘটনা। রিজন বোর্ডে উত্থাপন করে সরাসরি সেখান থেকে আমাকে করা হলো, সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত করে আমাকে মানে রাখা হলো এভাবে। আমি কি করব? তারপরে আমি একটু সংক্ষেপ পড়ি, হয়তো অনেক লম্বা হয়ে যাবে সময়। না, আমরা শুনতে চাই, সমস্যা নেই। সময়গুলো দুঃখের কষ্টের কথা। আমি এই জন্যই আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই কথাগুলো, যে নির্যাতন তো করবেই, নির্যাতন করছে, সেই নির্যাতন সহ্য করে টিকে থাকা, এটা কীভাবে টিকে থাকতে হয় সেটা হয়তো আমি আমার মানে জাতীয়তাবাদীর যারা আদর্শের অনুপ্রাণিত লোকজন আছে তাদেরকে আমি বোঝাতে পারবো যে একটা সময় দলের খারাপ সময় যাবে, যে সময় অত্যাচার হবে, তারপরে আবার পুনরুজ্জীবিত হবে। এই জন্যই আসলে মানে আপনার সঙ্গে গল্পগুলো করা, সংগ্রামের গল্পগুলো এই জন্যই শোনা। তো সাময়িক বহিষ্কারের এই পর্যন্ত কি শেষ, না তারপরে আরো সাময়িক বহিষ্কার বাকি আছে? আরো টুইস্ট আছে এরপরে। সাময়িক বহিষ্কার হয়ে গেল, আমি ক্যাম্পাসে থাকতে শুরু করলাম, ক্যাম্পাসে থাকলাম, কোনো ক্লাস নাই, কিছু নাই। তারপরে হঠাৎ করে এর মধ্যে আমার বিরুদ্ধে তদন্ত কমিটি হলো। তারপরে তিনটা তদন্ত কমিটি হয়ে গেল, এক বছর সময় লাগলো 3টা তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিগুলো আমার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ করতে পারলো না, কোনো দোষ প্রমাণ করতে পারেনি। প্রথম তদন্ত কমিটি দোষ প্রমাণ করতে পারে নাই, উপস্থাপন হয়েছে, রিজেক্ট হয়েছে। দ্বিতীয় কমিটি প্রমাণ করতে পারে নাই, রিজেক্ট। তৃতীয় কমিটি মানে পারে নাই,
লাস্ট যে এই করতে করতে প্রায় 2 বছর পার হয়ে গেল। 2 বছর আমি মাঝে মধ্যে ঢাকায় থাকি, ক্যাম্পাসে থাকি, এই অবস্থায় চলতে থাকলো। ঠিক ওই সময় কি আপনি বেতন ভাতা বা অন্যান্য সুবিধাদি পাচ্ছেন? আমাকে ইয়ে করার পরে সাময়িক বরখাস্ত করার পরে খোরপোশ দিত, বাট 6 মাসের মাথাও সে খোরপোশটা বন্ধ করে দেয়। মানে এটা থেকে তো চাকরি থাকবেই না, এত চাকরি তো বরখাস্ত করা হবে, শুধু শুধু খোরপোশ দিয়ে কি করবে। আমার যখন 6 মাস পরে যখন 15 সালে জুনের দিকে আমার খোরপোশ বন্ধ করে, 15 সালে মানে 6 মাস জাস্ট 6 মাস পরে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে না তোমার তো চাকরি নাই, চাকরি থাকবে না, তোমাকে খোরপোশ দিয়ে লাভটা কি? এরকম কথা তারা আমাকে শুনিয়েছে। তারপরে যাই হোক, কোনো তদন্ত কমিটির রিপোর্ট যেহেতু সবগুলোই আমাকে ইয়ে করেছে, নির্দোষ প্রমাণ করেছে, কিন্তু তারপরেও যখন রিজেন বোর্ডে সেগুলো উঠছে, রিজেন বোর্ডের সেই সাবেক সদস্য আফজাল আওয়ামী লীগের সহ গবেষণা সম্পাদক, পরে সাংগঠনিক সম্পাদক হয়েছিল, সাংগঠনিক সম্পাদক হয়েছিল। তারপরে চিফ হুইপ আসম ফিরোজ মালিক সাহেব ছিলেন, আমাদের রিজন বোর্ড মেম্বার। ধীরেন্দ্রনাথ শম্ভু ছিলেন ওই সময়। তাদের কথা যে অভিযোগ প্রমাণ করতে হবে না, অভিযোগ উঠেছে, সে বাড়ি যাবে, তার দল কোনোদিন যদি ক্ষমতায় আসে সে যেন আবার চাকরি করতে আসে। মানে অভিযোগ উঠেছে মানে তার মানে বিচার হতে হবে। তারপরে আমাকে 2016 সালে তারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করে, পার্মানেন্টলি বরখাস্ত করে। এরপরের ঘটনাটা আরো দুঃখজনক। একটা মানুষের চাকরি যেতে পারে, চাকরি বিভিন্ন কারণে যায়। আমার যে কারণে চাকরি গিয়েছে, এটা চাকরি যাওয়ার মতো কোনো কারণ ছিল না, শুধুমাত্র রাজনৈতিক মানে এটাকে তো এই ঘটনাটাকে একটা চিত্রায়িত করে আসলে জাদুঘরে রাখার মতো। হ্যাঁ, প্রতিহিংসা। এবং তারা আমাকে চাকরিচ্যুত করার পরে ক্যাম্পাসে বলতো, কেউ যদি কোনো পলিটিক্যাল মুভমেন্ট, কোনো রাজনৈতিক কথাবার্তা বলার চেষ্টা করতো, প্রতিবাদ করার চেষ্টা করতো, তা আমার এক্সাম্পল দিত, তোমার অবস্থা কিন্তু সাইফুলের মতো হবে, তোমার সাবধান হয়ে যাও। এবং সত্যি বলতে কি, 14 সালের পর থেকে ক্যাম্পাসের আমাদের জাতীয়তাবাদী রাজনীতির একেবারেই মানে মলিন হয়ে গেল। সবাই ভয় পেতে শুরু করলো যে না, এটা করে। আসলে ওরা একজনকে ইয়ে করে বরখাস্ত করে পুরো মানে আমার সাদা দলকেই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে কোনোভাবে তোমরা সামনের দিকে আগেও না। এরপরে 16 সালে চাকরি যাওয়ার পরে তো আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি তখন যশোরে থাকতো। এর মধ্যে আমার একটু পরিচয় দেওয়া দরকার। আমার ওয়াইফ হচ্ছে বিমান বাহিনী কর্মকর্তা ছিলেন, উনি স্কোয়াড লিডার ছিলেন, ওনার যশোরে পোস্টিং, আমি যশোরে ম্যাক্সিমাম সময় থাকতাম। তারপরে এর মধ্যে যখন চাকরিটা চলে যায়, আমি আমার পিএইচডি কার্যক্রম চালিয়ে যাই। তারপরে ঢাকায় এসে আমি পিএইচডি কার্যক্রম চালিয়ে যাই। এর মধ্যে দেখেন, এর মধ্যে আরেকটা ঘটনা বলি, তারপরে আমি সামনের দিকে আগাই। ঢাকা ভার্সিটিতে আমাকে কি নির্যাতনটা করা হলো। আমি পিএইচডি ফার্স্ট পার্ট পরীক্ষা দিলাম, থিওরি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমাদের ওইখানে ফাইনাল দেওয়ার জন্য মানে মার্কশিট তুলতে হয়, হলে থেকে আমাদের মার্কশিট তুলতে হয়, যে হলে প্রপোজের ফর্ম ফিল আপ করাতে হয় মার্কশিটের জন্য। রিটার্ন তত্ত্বীয় পরীক্ষায় পাস করার পরে সেই মার্কশিট তুলে তারপরে জমা দিতে হয় পরের অংশগ্রহণ করার জন্য, ফাইনালি অংশগ্রহণ করার জন্য। আমাদের শহীদুল্লাহ হলে প্রবেশ ছিল, আমি যে অ্যাটাচ ছিলাম, পিএইচডিতে অ্যাটাচ ছিলাম হচ্ছে FAIS হলে, ফজলুল হক হলে। সেখানে প্রবেশ ছিলেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর হারুনুর রশিদ, আমরা হোয়াইট হারুন বলে ডাকতাম তাকে। আমি যখন ফর্মটা তার কাছে নিয়ে গেলাম, সে পিয়ন দিয়ে পাঠিয়েছি, সে ফর্ম ফিল আপ করলো না, রেখে দিল। দ্বিতীয় দিন গেলাম, সে ফর্ম সিগনেচার করে না, কারণ আমার ওইটা আটকালে আমার পিএইচডিটা আটকায় যাবে। তো পিয়নকে জিজ্ঞাসা করলাম যে মামা কি হয়েছে, মানে কেন সিগনেচার করছে না? স্যার নাকি তাকে বলছে ছেলের প্রবলেম আছে, ও দেশদ্রোহী, ওর পিএইচডি হবে না, ওর এখানে সিগনেচার করা যাবে না। তো যখন ছাত্র জীবনে ছিলাম তখন ওই কর্মচারী এগুলো ছিল, আমাকে বলল যে মামা এক কাজ করেন, স্যার আপনার ফর্মে সিগনেচার করবে না। আমিও ওই কর্মচারীটার প্রতি খুবই কৃতজ্ঞ যে আমাকে একটা পরামর্শ দিলেন যে স্যার মামা আপনি এক কাজ করেন, ফর্মটা আমার কাছে রেখে যান, আপনার ফোন নাম্বার দিয়ে যান, যখন স্যার ছুটিতে থাকবে অন্য কোনো স্যার, ওই স্যার তো আপনার প্রতি আক্রোশে আছে, আপনি তার ডিপার্টমেন্টে পিএইচডি করছেন, তার ডিপার্টমেন্টে
আক্রোশে আছে। তো অন্য স্যার যখন দায়িত্বে থাকবে, অন্য যে হাউস টিচারগুলো আছে তখন ছুটিতে যায়, তখন সিনিয়র মোস্ট হাউস টিচার প্রভোস্টের দায়িত্ব পালন করে। তো তখন আমি আপনার ফর্মটা সিগনেচার করে রাখবো। ঠিক 1 মাস 13 দিন পরে আমাকে ফোন দিয়েছে একদিন, মামা আসেন আপনার ফর্মটা সিগনেচার হয়ে গেছে। আমি যতদিন ধরে নিয়েছি যে আমি এই ফর্মটা যদি না পাঠাতে পারি তাহলে আমার সেকেন্ড পার্টে অংশগ্রহণ করা হবে না, আমি ডিফেন্স দিতে পারবো না, সেটা সেমিনার দিতে পারবো না। তারপর ওইখানে আল্লাহ আসলে সব জায়গায় কোনো না কোনো, আল্লাহ একটা পথ বন্ধ করে দিলে কোনো না কোনো পথ খুলে দেয় আর কি, কোনো না কোনো পথ খুলে দেয়, কিন্তু ধৈর্য সহকারে সেই পথটা অতিক্রম করার ধৈর্যটুকু থাকতে হবে। আমি কিন্তু 1 মাসের মধ্যে তার সঙ্গে যোগাযোগ করি না, আমাকে সে ফোন করে সে কিন্তু মানে আমাকে বলেছে ফর্ম সিগনেচার হয়েছে স্যার, আপনি মামা নিয়ে যান। আমি নিয়ে এসে জমা দিয়েছি। এই পর্যন্ত তারা করেছে। আমি পরে আসবো আমার পিএইচডি ডিগ্রিতে আরও কী কী মানে বাধা এসেছে, আমি সেটা আমি পরে আসছি। আর যেহেতু পিএইচডি 17 সালে হয়েছে, আমি 16 সাল পর্যন্ত বললাম, তারপরে আসি। 16 সালে চাকরি যাওয়ার পরে আমার ওয়াইফ আমাকে প্রচণ্ড হেল্প করেছে, আমাকে পুরো সময়টা আমার ফ্যামিলি রান আমার ওয়াইফই করেছে। কিন্তু কতদিন একটা মানুষ কতদিন সহ্য করতে পারে? একটা সংসারে যখন পুরুষ আর্ন করতে না পারে তখন তার সংসারের দাম অনেক কমে যায়। এটা আমার ব্যক্তিগত লাইফ থেকে দেখা। ছেলে মেয়েগুলো ভাবে যে বাবাটা কোনো দাম নেই, এটা ভাবে যে সব টাকা তো মাই খরচ করতে, বাবা কেন দরকার। 16 সালের পর থেকে আমি অনেকগুলো চাকরিতে চেষ্টা করেছি। 16 সালের পরে 16 সাল থেকে 17 সাল পর্যন্ত অনেকগুলো চাকরির চেষ্টা করেছি। 17 সালে আমার পিএইচডি ডিগ্রিটা আর্ন হয়, আমি কোনো চাকরিতে জয়েন করতে পারিনি। 17 সালে আমার পিএইচডি ডিগ্রি আর্ন হওয়ার পরে ডিগ্রিটা আমার মাথার উপরে একটা বোঝা হয়ে গেল, সিম্পলি একটা বোঝা হয়ে গেল মাথার উপরে, যে এখন পিএইচডি ডিগ্রি আমার বিড়ম্বনা। যেখানেই যাই চাকরি খুঁজতে সব জায়গায় বলে যে আপনি তো ডক্টরেট করার মানুষ, আপনাকে কোথায় বসাই, কোথায় চাকরি দিই। আর সবচেয়ে মানে আর একটু কষ্টের বিষয় ছিল যে আমি যাদেরকে টিচার হওয়ার পর যাদেরকে আমি পড়িয়েছি তারা আপার মিড লেভেলে চাকরি করে। তখন 2007 সাল থেকে 7 সালে যারা বেরিয়েছে আমার স্টুডেন্ট, তারা প্রায় আপার লেভেলে চলে গিয়েছে। তো আমি তাদের টিচার হয়ে আমি কিভাবে তাদের আন্ডারে চাকরি করি বা কি করি, আমি এই মানে অনেক জায়গায় গিয়েছি প্রাইভেট জবের ক্ষেত্রে মানে আমি খুবই এই জিনিসটা দেখেছি। যাই হোক, আমি 17 সালে পিএইচডিটা আমার যখন হয় তখন আমি একটু আমার উপরে যে মানে অন্যায়টা হয়েছে আমি একটু বলে নিই, তারপরে আসতেছি অন্যদিকে। 17 সালে যখন আমার পিএইচডি ডিগ্রিটা সিন্ডিকেটে ওঠে, আমার সব ডিফেন্স হয়ে গেল। আমার অস্ট্রিয়া থেকে আমার পিএইচডি কমিটির যিনি কনভেনার ছিলেন তিনি আসলেন, আসার পরে ভাইবা নিলেন, আমার রিকমেন্ড করলেন। তারপরে আমার সিন্ডিকেটে উঠলো, আমার উঠার প্রসেসিংয়ে আছে। এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টের আওয়ামী লীগের যত নীল দলের টিচাররা ছিলেন তারা যৌথভাবে একটা অ্যাপ্লিকেশন করলেন ভিসি বরাবর যে রাষ্ট্রদ্রোহী, ওর চাকরি গিয়েছে এই শেখ হাসিনাকে কটূক্তি করে। আমার চিঠিতে শুধু দুটো কথা লিখেছিল তারা, যে শেখ মুজিবুর এবং শেখ হাসিনাকে কটূক্তি এবং তার ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই দুটো কথা লিখে সে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। তো তারপরে আমার নীল দলের টিচাররা ভিসি বরাবর অ্যাপ্লিকেশন করলো সিন্ডিকেটে এই ইয়েটা অনুমোদন না দেওয়ার জন্য, পিএইচডি ডিগ্রি। তো আমার সৌভাগ্য যে ওই সময় মশা আরিফিন সিদ্দিকী সবেমাত্র চলে গিয়েছে ভিসি থেকে, আক্তার স্যার দায়িত্ব নিয়েছে। তো আক্তার স্যার যদি দায়িত্ব না নিত, আরিফিন স্যার যদি ভিসি থাকতো হয়তো আমি আটকে যেতাম, আমার পিএইচডিটা আটকায় যেত। আরিফিন স্যার তখন আক্তার স্যার তখন আমার ওই আওয়ামী লীগের নীল দলের টিচারদেরকে বলেছিলেন, আমার তারা সবাই শ্রদ্ধেয় প্রফেসর, সবার কাছে আমি ছাত্র ছিলাম, সবার ছাত্র ছিলাম, সবাই আমাকে পড়িয়েছেন। অথচ যখন পলিটিক্যাল বিষয়টা আসলো তখন তারা আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। তো আক্তার স্যার, আমি এটা শুনেছি বাই দ্য ওয়ে, আমি অন্য ওয়েতে, যে আক্তার স্যারকে বলছে যে ছেলেটা প্রথম ডিফেন্স দিয়েছে আপনারা আটকাননি, দ্বিতীয় ডিফেন্স দিয়েছে আপনারা আটকান নাই, ফাইনাল ডিফেন্স দিয়েছে আপনারা আটকান নাই। অস্ট্রিয়া থেকে প্রফেসর আসছে, তারা ভাইবা নিচ্ছে, সেই প্রফেসরের সাথে আমার মিটিং হয়েছে, প্রফেসর তার ভূয়সী প্রশংসা করে গেছে। এখন আপনারা যদি বলেন যে তার ডিগ্রি আটকাইতে হবে, তাহলে আমার চেয়ার তো থাকবে না।
আমি তো বিপদের মধ্যে পড়ে যাব। আমি শুনেছি যে সেই কথাগুলো তাদেরকে বলেছিল, এবং নীল দলের সব তো খারাপ হয় না, নীল দলের কিছু শুভাকাঙ্ক্ষী শিক্ষক ছিলেন, তারাই আমাকে এই কথা বলেছেন যে স্যার এরকম অ্যান্সার দিয়েছিলেন। যাক আলহামদুলিল্লাহ, আমার মানে 17 সালের অক্টোবরের দিকে আমার ডিগ্রিটা অ্যাওয়ার্ড হয়। এরপরে 17 থেকে 19 সাল পর্যন্ত আমি 2 বছর বহু চাকরির চেষ্টা করেছি। আমি একটা চাকরিতেও আমি সাস্টেন করতে পারিনি। আমি ফার্ম গেটে একটা প্রজেক্টে জয়েন করি। আমার যেহেতু আমার সয়েল ক্লাসিফিকেশনের উপরে কাজ ছিল, তার প্রজেক্টটা ছিল হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন রিলেটেড এবং হাই থট ক্লাসিফিকেশন। তারা খুঁজে খুঁজে আমাকে কেমন কেমন বের করেছে যে ওই সাইফুল এখানে থাকলে কাজ হবে। আর তারা জানতো না যে আমার চাকরিটা নাই। তো দ্বিতীয় দিন অফিস করার পরে তারা আমাকে বলছে যে স্বয়ং ডিজি আমাকে বলছে যে আপনার এখানে চাকরি করা সম্ভব না আমাদের পক্ষে। মানে আমাকে বলছে আপনি জয়েন করেন, আপনাকে 2 দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো প্রজেক্টের আর কি। সরকারি প্রজেক্ট, গভর্নমেন্ট প্রজেক্ট। তো 2 দিন কাজ করার পরে তৃতীয় দিনে আমাকে বললো যে না, আপনার আসলে এখানে কাজ করার দরকার নেই, আপনাকে যদি এখানে কাজ করতে দেই তো আমরাই সমস্যায় পড়বো। তা আমি বললাম স্যার আমার অপরাধ না, আমি তো জানি তারা অপরাধ কি, তারা তো অপরাধ ধরে নিয়েছে। তো আমি বললাম স্যার আমি আসলে আপনাদের বাই নেমে থেকেও কাজ করতে চাই না, আপনি আমাকে, আমার স্যালারিও লাগবে না, কারণ আমি পিএইচডি ডিগ্রি করেছি যার উপরে রিসার্চ করেছি, আমি কাজটা করে দিই, আমাকে স্যালারিও দিতে হবে না, কিছু দিতে হবে না, বাট আমি কাজটা করে দিই, আমার অভিজ্ঞতাটা হোক, আমি কাজটা করে দিই। বলছেন না, আপনাকে আমার এই প্রজেক্টে যদি কমপ্লিটও না হয় তাও আমরা এখানে আপনাকে ইনভলভ করতে পারবো না। ওইখানে আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ছিলেন যারা অনেকভাবে চেষ্টা করেছেন যে কোনো না কোনোভাবে তাকে ইনভলভ করা যায় কিনা, যারা জানতেন বিষয়টা। ঠিক একইভাবে আমি তখন সিটি ইউনিভার্সিটিতে একবার চেষ্টা করেছিলাম আমার চাকরির জন্য। সিটি ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের কাছে আমার সিভি পাঠিয়েছি, ভাইস চ্যান্সেলর সব কিছু দেখে বললাম স্যার আমার পারিবারিকভাবে চাকরি ছেড়ে দিয়ে আসছি, আমি ওখানে এত দূরে চাকরি করতে পারবো না, যেন চলে আসছে। স্যার খুব পছন্দ করলো, আমার 4 ফার্স্ট ক্লাস পিএইচডি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে 4 ফার্স্ট ক্লাস পিএইচডি আছে, পজিশন আছে, তারপর তোমাকে তো আমার দরকার। আগের দিন রাত্রে তিনি আমাকে বললেন সাইফুল তোমাকে আমার দরকার। পরের দিন সকালবেলা আরেকজনের মাধ্যমে খবর ফোন করালেন আমাকে যে চাকরি তো স্যার দিতে চেয়েছিলেন কিন্তু দিতে পারবেন না, কারণ দিলে স্যারের চেয়ার থাকবে না, আপনি একটু চেষ্টা করেন যে সিটি ইউনিভার্সিটি যে মকবুল সাহেবের ইউনিভার্সিটি, তার ছেলে এখন টিটু হচ্ছে ওইটার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আপনি ওনাকে ম্যানেজ করতে পারেন কিনা। আমি কষ্ট পেয়ে তাকে বললাম যে যদি টিটুকে আমার এই চাকরির জন্য টিটুকে ম্যানেজ করতে যেতে হয় তাহলে তো আমার সরকারি চাকরি তো আমি ফেরত পাইতাম। ওখানে যদি আওয়ামী লীগের কাছে আমাকে সারেন্ডার করতে হয় যে আপনি আমাকে চাকরি দেন, তাহলে তো আমি ওইখানে গিয়ে করতে পারি, ওইখানে গিয়ে আমি আসমা ফিরোজ, ওইখানে গিয়ে আমি আফজালের কাছে পা ধরে ক্ষমা চেতে পারি। আমি ওইখানেই মাথা নত করি নাই, আর আমার চাকরির জন্য আমি এখানে মাথা নত করবো, ইম্পসিবল, এটা সম্ভব না। মাথা উঁচু করেছিলাম নাহিদ। আমি কেউ বলতে পারবে না যে কোনোদিন কোনো আওয়ামী লীগের কারো কাছে চাকরির জন্য ধর্ণা দিয়েছি যে আমাকে দেন। আমি গিয়েছি, তারা যখন দেয় নাই আমি একবারের জন্য বলি নাই, যোগ্যতা অনুযায়ী। কিন্তু আমি প্রাইভেট জবগুলো করতে পারিনি। আপনি যেটা বললেন যে আমি যেটা প্রথমে আপনাকে বললাম যে আমার ছাত্ররাই তখন আপার পজিশনে, 10 বছরে তার আপার পজিশনে। আমার জন্য ওইগুলোতে প্রাইভেট জব যাওয়া ছিল আমার জন্য, আসলে সেক্টর তো লিমিটেড, এগ্রিকালচার সেক্টরগুলোতে তো লিমিটেড। এরপরে আপনাকে একটা মজার কথা শোনাই। 19 তারিখ, মজার কথা না, দুঃখের কথা আর কি। 2019 সালে আমার ওয়াইফ, তিনি স্কোয়াড্রন লিডার ছিলেন, ঢাকায় পোস্টিং। ওনার উইং কমান্ডার র্যাঙ্কের জন্য ডিজিএফআই এর কাছে ফাইল যায়, সেখানেই তার লক হয়ে যায় সে, এবং লক হয়ে যায় না শুধু, পুরো রেড মার্কিং হয়ে যায়। তারপর আমার রেড মার্কিং হয়ে যায় আমার বিষয়টা নিয়ে। ওই সময় এতদিনও ডিফেন্সের মধ্যে আমার বিষয়টা ফ্লাওয়ারিশ হয় নাই, ওই সময়টা আমারটা সামনে চলে আসে, বেশ সামনে চলে আসে। তখন ডিজিএফআই ক্লিয়ারেন্সে গিয়ে তখন এমন একটা অবস্থা তৈরি হয় যে ওকে পারলে আগামীকালকেই চাকরি থেকে বের করে দেবে।
তারপরে ওর ভিতর থেকে ওর অফিসার বললো যে নাহার তোমার উচিত চাকরি থেকে চলে যাওয়া, আদারওয়াইজ ইউ উইল বি ডিসমিসড। তার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের পরামর্শে খুব দ্রুত সে, তার চাকরি হয়ে বয়স হয়েছিল 15 বছর, বলতে গেলে বাধ্যতামূলকই সে মানে চলে আসতে বাধ্য হয় সেখান থেকে চলে আসে। এবার নাহিদ আপনি বলেন, আমার চাকরি নাই, আমার জন্য আমার ওয়াইফের চাকরিটা চলে গেল, চাকরি চলে গেল বলতে চাকরি থেকে চলে আসতে হলো, বের হতে হলো, সংসারটা কোথায় যায়? নির্যাতনের মাত্রাটা কোন লেভেলে গিয়ে পৌঁছায়? যখন আমার ওয়াইফের চাকরিটা চলে যায়, তখন এই যে 14 সাল থেকে শুরু হলো আমার কষ্টের কাহিনী, 19 সাল 5 বছর, মেয়ে মানুষ তো কত সহ্য করবে? অনেক সাপোর্ট দিয়েছে, হিউজ পরিমাণে সাপোর্ট দিয়েছে। তারপরে আমার চাকরি যাওয়ার পরে আমার মেয়েটা হয় 2016 সালে। আমি এরপরে বাসাতেই থাকতাম, চাকরি বাকরি কোথাও করা হয়নি, বাসাতেই থাকতাম, মেয়েকে স্কুল নিয়ে যেতাম, বাসায় রান্না বাড়া করতাম, মানে সিম্পলি হাউস হাজব্যান্ড। 16 সালে এরপরে করোনার মধ্যে তো বাসাতেই, পুরোটা বাসাতে বসে করোনা গেল। তারপরে সবাই অফিসে যায়, আমি অফিসে যাই না। আমার ছেলে মেয়েগুলো ভাবে, আমার ছেলেটা তখন জানতো যে বাবা টিচার ছিলেন, এখন নাই। তো নাহিদ আপনি বিশ্বাস করবেন না, আইডেন্টিটি ক্রাইসিস যে কি জিনিস, এটা যে না পড়ছে সে কখনো ফিল করবে না। আপনার টাকা আছে অনেক, আপনার আইডেন্টিটি নাই, খুব কষ্টের এটা। টাকা ইনকামও নাই, আইডেন্টিটিও নাই। আপনার টাকা আছে, আইডেন্টিটি নাই, তাতেই কষ্টের। আর আপনার যখন টাকা নাই, আইডেন্টিটিও নাই, না ফ্যামিলির কাছে না আত্মীয় স্বজনের কাছে, একটা অপাঙ্ক্তীয় বস্তুতে পরিণত হয়। কিন্তু নাহিদ, আমার বিশ্বাস ছিল যে আমি কোনো অন্যায় করি নাই, টুডে অর টুমরো, আজ হোক কিংবা কাল হোক, আমি সুবিচার পাবো, আমি আমার চাকরি ফিরে পাবো। এবং এই কনফিডেন্স দেখে আমার ফ্রেন্ডরা খুব হতাশ হতো যে তুই কি বলিস, আমি আজকে না হয় কালকে আমি চাকরি ফিরে পাবোই, এবং উইথ বেনিফিট আমি পাবো। তারা আমাকে বলতো তুই স্বপ্নের সাগরে ভাসছিস, বাস্তবতায় আয়। আমি বললাম দেখ, আমি জানি। আমি তখন ধীরে ধীরে যখন 18 নির্বাচন হলো, তখন একটু হতাশ হলাম যে চলে গেল এতগুলো বছর চলে গেল, আবার 5টা বছর ওয়েট করতে হবে। 18 সাল থেকে 24 সাল করোনা, তারপরে এর মধ্যে নাহিদ আপনাকে একটা খুব কষ্টের কথা বলি, আমার মেয়ে তখন নার্সারি 2-তে পড়ে। এটা আমি আমার ওয়াইফের সাথে কোনোদিন শেয়ার করি, আজকে আমি শেয়ার করতেছি আপনার সাথে। আমি তখন আমার মেয়েটাকে ড্রপ করে আনছিলাম, আমার মেয়ের সাথে ওর খালাতো বোন একসাথে নিয়ে আসতাম। আমার মেয়েটা আমাকে প্রশ্ন করলো, বাবা সবাই অফিসে যায়, সবার বাবার অফিসে যায়, তুমি কেন যাও না? নাহিদ বিশ্বাস করবেন, আমি ওই দিন এত কষ্ট পেয়েছিলাম। আমার ছোট্ট মেয়েটা আমাকে প্রশ্ন করছে, বাবা সবার বাবা অফিসে যায়, তোমার অফিস থাকে না। আমি মেয়েটাকে বললাম, বাবা আমার অফিস থাকে তো, তোমাকে স্কুলে নেওয়ার জন্য তো আমি অফিসে পরে যাই, তোমাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি অফিসে যাই। এই কষ্টের কথাটা আমি আমার ওয়াইফকে কোনোদিন শেয়ার করি নাই। এরপরে আমি ওকে স্কুল থেকে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে ওদের খাওয়া দাওয়া দিয়ে বিকেলে আমি এমনিতেই বাইরে যেতাম, এমনিতেই বাইরে গিয়ে ঘুরতাম ফিরতাম।
কখনো কোথাও গিয়ে বসে থাকতাম, সন্ধ্যার দিকে ফিরতাম। আমরা সিনেমা গল্পে অনেক দেখেছি এরকম ঘটনা যে চাকরি নাই, চাকরিতে যাওয়ার অভিনয় করতে হয়। আমরা আজকে বাস্তবে শুনলাম যে নিজের বাচ্চার কাছে বাবা চাকরি করে এটা বোঝানোর জন্য চাকরিতে যাওয়ার অভিনয় করতে হয়েছে। এতটা কষ্ট এই জাতিকে করতে হয়েছে দীর্ঘ 16 বছরে। আমরা চাই না এই ইমোশনাল সিচুয়েশন, চাই না। আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা চাই যে আমাদের বাংলাদেশটা এমন সুন্দর একটা বাংলাদেশ হয়ে উঠুক যে বাংলাদেশে আর এই গল্প বলতে হবে না কাউকে, এই গল্প আর কাউকে বলতে হবে না, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। তারপরে চাকরি ফিরে পাওয়ার গল্পটা একটু শুনি, আমরা একটু ভালোর পথে ফিরতে চাই। নাহিদ, এখানে আমি আরেকটা কথা একটু শেয়ার করি। জি, অবশ্যই অবশ্যই। করোনার পরে আমার ওয়াইফের সাথে আমি একদিন ইচ্ছা করে রাগারাগি করলাম। রাগারাগি করে আমি রাত্রে কি করেছি জানো? সন্ধ্যায় আমি বাসার থেকে বেরোতাম, কারণ রাগ না করলে তো বাসা থেকে বেরোতে দিবে না। রাগ করে বেরোতাম বাসা থেকে, রাত্রে উবার চালিয়েছি আমি। রাত 12টা-1টা পর্যন্ত উবার চালিয়ে আমি বাসায় ফিরেছি। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমার ভাই বুঝতে পারছে যে সামথিং ইজ হ্যাপি। রাগারাগি করার পরে যে না তুমি আর বাইরে যাবা না, রাত্রে বাইরে থাকবা, আমি সেই কাজটাও আমি করেছি রাত্রে। আসলে এই কষ্টের কথাগুলো আমি আমার ওয়াইফকে ধন্যবাদ দেই যে সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আসলে তিনি শুধু ধন্যবাদ না, আমি মনে করি তিনি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা তাকে একটা স্যালুট জানাই যে অনেক সাপোর্ট করেছে। এরকম সংগ্রামে সারথি হয়েছেন। আমি আমার মন থেকে তাকে ধন্যবাদ জানাই। তারপরেও যখন একটা পুরুষ সংসার ইনকাম করতে পারে না, মেয়ে মানুষ তো কতক্ষণ আর ধৈর্য ধরে থাকবে। মাঝে মধ্যে রাগ করতো, রাগ করে অনেক কথাবার্তা বলতো, আমার খুবই খারাপ লাগতো সেগুলো। মাঝে মধ্যে বলতো তুমি তোমার দোষে তুমি চাকরি হারিয়েছো, তুমি নিশ্চয়ই অন্যায় কিছু করেছো। মাঝে মধ্যে সাহস দিত। তো স্বাভাবিক, অধৈর্য হয়ে গেলে মানুষ অনেক কথা বলে। যাক, এইভাবে আমি এরপরে এর মধ্যেও আমি কোনোদিন, আমি যেহেতু ইউটিউবের সঙ্গে জড়িত, আমি ইউটিউবের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। 2021 সালে এসে তারেক রহমান সেই কমিটি অনুমোদন দেয়। সেই কমিটির আমি একজন সম্মানিত সদস্য। আমি চাকরি না থাকার পরেও আমাদের মহাসচিব মোর্শেদ হাসান খান স্যার আমাকে কমিটিতে স্থান দেয়। এরপর আমি প্রায় যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো কর্মসূচি হয়েছে, এমন কোনো কর্মসূচি নাই আমি সেখানে অ্যাটেন্ড করি নাই। বাচ্চাকে স্কুলে নিয়ে এসে আমি বাচ্চাকে দরজা বন্ধ করে তালা দিয়েও আমি চলে গেছি অনেক সময় সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে। সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, সবার আগে গিয়ে অ্যাটেন্ড করেছি প্রোগ্রামে। যাই হোক, এতগুলো কথা বলছি সবার সামনে, কারণ হচ্ছে আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি আছেন তারা ধৈর্য ধরে থাকতে হবে। আমার জীবনে যত কষ্ট, শুধু বিশ্বাস ছিল যে একদিন না একদিন আমি জয়ী হবই। তারপরে আসলো সেই 24 সালের নির্বাচন। 24-এর নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি 24-এর আন্দোলনের কথা কিছু বলি, গণঅভ্যুত্থানের কথা কিছু বলি। এরপরে জুলাইয়ের আন্দোলনের প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম বিভিন্নভাবে, যেহেতু দলীয়গতভাবে কর্মসূচি ছিল না, ব্যক্তিগতভাবেই সম্পৃক্ত ছিলাম। তো আমি খুবই বেশি জড়িয়ে পড়ি আমার বাসা ইসিবি চত্বরে।
আমি খুব বেশি জড়িয়ে পড়ি জুলাইয়ের 16 তারিখের পর থেকে। এই বিষয়ে আমার বিস্তারিত লিখেছি, আমি আমাদের সারণিক আছে সেখানেও লিখেছি আমি বিষয়গুলো। আপনার 16 তারিখে আমার ইসিবি চত্বরের আন্দোলনটাকে ভালো নেতৃত্ব দিই আমরা, বিশেষ করে আমরা 4-5 জন খুব নেতৃত্ব দিয়ে ওখানে অর্গানাইজ করি, ওখানে সংগঠিত করি। আমরা বলতে গেলে ইসিবি চত্বর আমরা প্রথম স্বাধীন করি ওই এলাকায়, ইসিবি চত্বর থেকেই। সেখানে বাচ্চাদের পানি দেওয়া নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয় আমার বিল্ডিংয়ের মালিকের সাথে। পানি বা আন্দোলনের যে পানিগুলো দিতে হতো তৃষার্ত ছেলেপেলেদেরকে, সে পানিটা আমি কিনে আমার গ্যারেজে রাখি। সেই মালিক ছিল আওয়ামী লীগের বিল্ডিংয়ের মালিক, তার সাথে আমার হট্টগোলটা বাঁধে। সেই মালিক পুলিশকে খবর দেয় যে যখন ধরপাকড় চলছিল। তারপরে 19 তারিখ থেকে আমি এলাকা ছাড়া হই। 19 তারিখে আমি এলাকা থেকে চলে যাই, কারণ 19 তারিখে আমি খবর পাই যে পুলিশ থাকলে হয়তো আমাকে ধরবে। যাই হোক, তারপরে 19 তারিখ থেকে আমার ভাইয়ের বাসায় গিয়ে উঠি আমি মোহাম্মদপুরে। সেখানে 19 তারিখ থেকে প্রায় একদম স্বাধীনতার 5 তারিখ পর্যন্ত আমি ভাইয়ের বাসায় থাকি। সেখান থেকে আন্দোলন কন্টিনিউ করতো, কখনো 10 নম্বর, কখনো মোহাম্মদপুরে। মানে ওই কয়েকদিনে 2 ঘন্টাও রাত্রে ঘুমিয়েছি কিনা সন্দেহ আছে আর কি। খালি মনে হতো যে এটাই আমাদের শেষ আন্দোলন মনে হয়, এখানের থেকে যদি আমরা জিততে না পারি, কারণ আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার তো আর সামনে মানে পিছনে যাওয়ার সুযোগ নাই। আমার তো পিছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না, অনেকের হয়তো পিছনে যাওয়ার সুযোগ আছে, আমার তো নাই। কারণ আমাকে জিততেই হবে, আমাদের জিততেই হবে। আল্লাহ সেই দিনটা এনেছে, শুভ দিন, যেদিন আমরা আসলে নাহিদ স্বপ্ন দেখতাম যে আওয়ামী লীগ, শুধু অনেকে বলতাম, আমার মাকে বলতাম, মা আমি এই দিনটা দেখতে চাই যেদিন আওয়ামী লীগের ক্ষমতায় নাই, আমার কিছু দেখার শখ নেই, এই দিনটা দেখতে চাই মরার আগে। তো এইটা কখনো কল্পনাও করি নাই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না, দেশ থেকে পালাই যাবে। এটা কিন্তু নাহিদ আমি কখনো ভাবি নাই যে দেশ থেকে পালিয়ে যাবে তারা। এত দম্ভ, এত অহংকার, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে পালিয়ে যাবে। এটা আমার কাছে বোনাস মনে হয়েছে যে আওয়ামী লীগ দেশে থাকবে না, পালিয়ে যাবে। এটা তুমি কখনো স্বপ্নে ভাবি নাই যে একটা আওয়ামী লীগের মতো একটা দল মানে এট এ টাইম পালাই যাবে, নাই হয়ে যাবে টোটালি, এটা ভাবি নাই। মানে একটা দেশের প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা, তার সংসদ সহ পালিয়ে গেছে। ইভেন বাইতুল মোকাররমের খতিব সহ মানে পালিয়ে গেছে আর কি। এনিওয়ে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই দিনটা আমাদেরকে দেখাইছে, আমরা বেঁচে থাকতে দেখতে পেরেছি। এবার একটু সেই আমার সুখের কথাগুলোর দিকে আসি। অনেক কষ্টের কথা বললাম নাহিদ আপনাকে, একটু সুখের কথার দিকে আসি। যখন 5 তারিখে সরকার পতন হয়, তখন মনে হলো যে না, স্বাধীনভাবে বেঁচে থাকা মনে হয় সম্ভব, ভালোভাবে বেঁচে থাকা সম্ভব। ঠিক 6 তারিখে আমার পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাকে ফোন করা হয় যে তুমি চলে আসো। উচ্ছ্বাস ভরে আমার কলিগরা আমাকে ফোন করে তুমি চলে আসো। তো এর মধ্যে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই, সেটা হচ্ছে যে আমার চাকরি যাওয়ার পরে আমার সবচেয়ে যারা নিঃশ্বাস প্রশ্বাস হয়েছিলেন, জি জি জি, তাদের নামটা অবশ্যই বলবো। তাদের নাম না বললে হয়তো না এটা অপরাধ হবে। জি, ওই ক্যাম্পাসের সাবেক ছাত্র দলের নেতা যারা ছিলেন, আরিফুর রহমান নোমান, চিফ ফার্ম সুপার, রাত মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার। শিক্ষকের সংখ্যা খুব কম ছিলেন, কারণ ছাত্র দলের শিক্ষকের সংখ্যা ওখানে কম, ফিল করার লোকের সংখ্যা কম। তারপরে হাসিব মোহাম্মদ তুষার বিদেশে থাকতেন, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রফেসর শামীম স্যার, ও বিদেশে অস্ট্রেলিয়াতে ছিল, সেখান থেকে আমাকে 2 একদিন পর পরে ফোন করে খবর নিত। খোকন হোসেন, সে খবর নিত, আরও অনেকেই খবর নিত। কিন্তু অনেকে আবার বলতো সাইফুল তোমাকে ফোন করে কি বলবো, মানে আসলে একটা অস্বস্তিকর বিষয়। যেমন আরিফুর রহমান নোমান ঢাকায় আসলে আমাকে ফোন দিত, সাল ভাই কোথায় আছেন, আসেন, একসাথে বসে চা খাইতাম, গল্প করতাম, পলিটিক্স নিয়ে আলোচনা করতাম। অনেক সময় নির্বাক বসে থাকতাম, বসে থাকতাম। ওই যে বসে থাকাটা, এটা আমার জন্য অনেক, মানে আমি তাদেরকে একদম মন থেকে ধন্যবাদ জানাই। জি, এইসব লোকগুলো আমার জীবনে সত্যি খুব আশীর্বাদ হয়েছিল এবং থাকবে তারা সবসময়। আমরা ওইখানে কয়েকটা লোক, আমি মানে তাদের যে আমার প্রতি যে ফিলিংস, এই ফিলিংস আমি অন্য কারোর মধ্যে দেখি না। তারা আমার জন্য যতটুকু করেছে, হ্যাঁ হয়তো আমার টাকা দিয়ে আমার সংসার চালাতে পারে, কিন্তু আমার যে মনোবল ধরে রাখার জন্য যা যা করার
তারা করেছে। সবসময় বলেছে সাইফুল ভাই বেটার ডেজ উইল কাম, অবশ্যই আসবে। আমি তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে। জি, আমরাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি 6 তারিখে আমাকে ক্যাম্পাস থেকে ফোন করে, আমি 6 তারিখে 7 তারিখে ক্যাম্পাসে যাই এবং আমার কলিগরা সত্যি আমি অভিভূত হয়েছি। তারা সবাই আমার জয়েনিংয়ের অপেক্ষায় বসে আছে যে সাইফুল কখন জয়েন করবে। আমি যখন ওই ক্যাম্পাসে যাই সবাই আবেগ আপ্লুত, এক মধুর পরিস্থিতি। মানে আমি তোমাকে ছবিগুলো দেখাইলে হয়তো তুমি বুঝতে পারতা। না, আমি দেখেছি। মানে কর্মচারীরা কান্না করে দিচ্ছে, স্যার আপনি আসছেন, সবাই অভিভূত। আমি ওই দিন 7 তারিখে ক্যাম্পাসে পৌঁছাইছি, 8 তারিখে আমি জয়েন করেছি। 8 তারিখে সকাল থেকে মানে রাত পর্যন্ত সব কলিগরা ওয়েট করছে কখন আমার জয়েনিংটা কমপ্লিট হবে। কিছু প্রসিডিউর আছে। তখন অবশ্য ভিসি ভাইস চ্যান্সেলর ছিলেন, আওয়ামী লীগের ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং আপনি জানেন ওই যে আমাদের রেজিস্ট্রার যিনি ছিলেন আওয়ামী লীগের, উনি 500 হত্যা করলেও ক্ষমতায় থাকবে, সেই 5,000 মারা লাগলেও মারবে, তারপরেও ক্ষমতায় থাকবে, সে অপরাধে তাকে মানে ইয়ে করা হয়, মানে রেজিস্টার থেকে সরাই দেওয়া হয়। তখন রেজিস্টার দায়িত্ব ছিলেন আমাদের প্রফেসর হেমায়েত জাহান স্যার, আমাদের রেজিস্টার দায়িত্ব ছিলেন। তারপর মানে ফর্মালিটিস করতে গিয়ে, অফিসিয়াল ফর্মালিটিস করতে গিয়ে প্রায় রাত 11টা বেজে যায় আমার জয়েন। সেই 11টা পর্যন্ত আমার কলিগরা আমার জন্য ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন সাইফুল কখন। সেই 11টার পরে আমি জয়েন করার পরে সবাই বাসায় গিয়েছে। মানে আমি সত্যি অভিভূত হয়েছিলাম ওই দিন, যে ওটা আল্লাহর তরফ থেকে না হলে হয় না, যে আল্লাহ যদি নিজে যদি না চাইতেন তাহলে এরকম হতো না। এরপরে আলহামদুলিল্লাহ আমি চাকরি ফিরে পেয়েছি, এতেই খুশি। গত 1 বছর পার হয়ে গিয়েছে, যদিও একটু দুঃখের জনক বিষয় হচ্ছে যে আমার মানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি। আমার সাথে যারা জয়েন করেছিলাম আমরা একসাথে, তারা সবাই গ্রেড 2 প্রফেসর। আমি এখনো অ্যাসোসিয়েট প্রফেসর আছি। এখানে একটু মনোকষ্ট আছে, কিন্তু তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনার এই মনোকষ্ট কেটে যাক ইনশাআল্লাহ, সকল আধার কেটে যাক, এটাই আমাদের। সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। আর আশা করি যে আপনাদের দোয়ায় দ্রুত প্রফেসর হয়ে যাব, আশা করি আর কি। এই যে মানে জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে এত কঠিন নির্যাতন, সীমাহীন কষ্ট, এর মাঝেও যে ওই শক্তিটাকেই ধরে রাখা, যে আমার এই শক্তিকেই ধরে আগাতে হবে, আমার এই জাতীয়তাবাদী আদর্শেই থাকতে হবে, তাদের অনুষ্ঠান কার্যক্রম আন্দোলনেই যেতে হবে, এই শক্তিটা আসলে কোথায় পেয়েছেন? আমি জানি না নাহিদ, আসলে এই শক্তিটা কোথায় পেয়েছি। আসলে মানে কেন জানি মনে হয়েছে যে আমাকে অনেকেই বলেছে, নাহিদ আমি আপনাকে অকপটে বলি, আমার খুব ক্লোজ রিলেটিভসরাও একসময় বলেছে যে সবাই দল চেঞ্জ করে, তুই দল চেঞ্জ করলে সমস্যা কোথায়, চেঞ্জ করে ওদের কাছে একটু স্বীকার কর। কিন্তু আমার কেন জানি আমি তাদেরকে খুব মানে বুক টান করে বলতাম যে আমার যদি আজীবনেও চাকরি না হয়, আমি কোনোদিন ওদের সঙ্গে যেতে পারবো না। মানে এই শক্তিটা আল্লাহ আমাকে কিভাবে দিয়েছেন আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না নাহিদ, কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না যে আমার মানে ভিতরে কি চলতো তখন, মানে কেন এত মানে ইভেন আমি আপনাকে ডিরেক্টলি বলি, আমার মানে শ্বশুর শাশুড়ি আমাকে একসময় বলেছে যে তুমি একটু দেখো না, একটু কোনোভাবে আওয়ামী লীগের কাউকে ধরে কিংবা দল চেঞ্জ করে গিয়ে ওদেরকে সরি ফিল করে। আমি এই কথা আপনি সেকেন্ড টাইম আমার সামনে উচ্চারণ করবেন না, এটা বলবেন না আমার সামনে। তার সঙ্গে এর জন্য সম্পর্কও খারাপ হয়েছে, মনে আমি সম্পর্ক খারাপও করেছি যে এটা কি আমার মানে এই অবস্থার মধ্যে আমাকে দল চেঞ্জ করার কথা বলে। হ্যাঁ, আসলে তো যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করেছেন এর চেয়েও কঠিন নির্যাতনের শিকার কিন্তু অনেকে হয়েছে। অবশ্যই 4771 জন মানুষ জীবন দিয়েছে। শুধুমাত্র বিচার বহির্ভূত হত্যা 1200-র অধিক মানুষ গুম হয়েছেন, 60 লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, জেল খেটেছেন, তাদের পরিবারগুলো সাফার করেছে। সো লাখ লাখ নির্যাতনের মধ্যে আমি তো একটা বিন্দু মাত্র, একটা ধূলিকণার মতো না। আপনাদের প্রত্যেকের নির্যাতনই অনেক বড় উচ্চতার, আমি মনে করি ওটাই ছোট নয় সবার। আমি মাঝে মধ্যে ভাবি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্যাতন সহ্য করেছেন তার কাছে তো আমাদের কিছুই না। এগুলো তো আমি তো আমার ফ্যামিলির সঙ্গে থাকতে পারছি, আমি বাংলাদেশে বসে থাকতে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি, কিন্তু ওনার কথা মাঝে মধ্যে আমাকে আপনি যে বললেন না এই সাহসটা কোথায় পেয়েছেন আপনি, আমার মনে হয় কি আমি যখন ওনাদের কথা চিন্তা করতাম তখন আমার নিজের কথা বলে যেতাম
আমাদের নেত্রী খালেদা জিয়ার কথা যখন আমি মনে করতাম, তখন আসলে ভাবতাম যে এত নির্যাতন মানুষ সহ্য করতে পারে, তা আমরা কোথায়, আমরা কেন পারবো না? মানে আমাদের মানে ইয়েটা কথা, ওনারা ছিল আমাদের প্রেরণা। আসলে ওনাদের যে উপরে যে নির্যাতনটা ছিল, সেই নির্যাতনটা আমাদের মধ্যে আগুনের দাবানল হয়ে জ্বলতো সবসময়, যে না এটা তো আমাদের কাছে মামুলি বিষয়, এর যত কঠিনতম বিষয় তারা সহ্য করছে। এভাবেই জীবন চলে যায়। আমি আসলে আপনার মাধ্যমে আমার সারা দেশের জাতীয়তাবাদী শক্তি যারা আছে তাদেরকে আমি শুধু একটা মেসেজ দিতে চাই, ধৈর্য রাখতে হবে। আপনার জীবনে খারাপ সময় আসবে, চলেও যাবে। খারাপ সময়ে কোন কোন মানুষগুলো আপনার পাশে থাকে এটা আপনাকে একটু মনে রাখতে হবে। ভালো সময় আপনার পাশে অনেকেই থাকবে, হিউজ পরিমাণে মানুষ থাকবে। দল থেকে নিশ্চয়ই আপনি সাহায্য সহযোগিতা বা ভালোবাসা পেয়েছেন? আসলে ভালোবাসাটা পেয়েছি, বাট আমাদের দল থেকে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এইখানে আমাদের দলের একটু ল্যাকেজ আছে, সেটা হচ্ছে যে আমাদের দলের কখনো কোনো চাকরি চলে যায়, দল আসলে অনেক বড় দল তো কতজনকে ওন করবে, আমি দলকেও দোষ দিই না। আমার ওয়াইফ রাগ হইলে বলতেন যে দল তোমার জন্য কি করছে, ছাত্র দল থেকে দল তোমার জন্য কি করছে, তুমি দল করে এরকম করো, চাকরিটা চলে গেছে, কেউ খবর নিচ্ছে কোনোদিন? আমি ওটাকে খুব মানে আমলে নিতাম না, কারণ আমার মতো আমি তখন মনে করতাম কি, আমি তো বাসায় ঘুমাতে পারছি, আমাদের তৃণমূলের কত কর্মী আছে বাসায় ঘুমাতে পারে না, তারা ধান খেতে গিয়ে ঘুমায়, জেল জরিমানা আমার নামে। আমি সবসময় আমি একটু লাকি এই জন্য মনে করি যে আমি যখন প্রথম আমার চাকরিটা যাই এই অজুহাতে, তখন মামলার ট্র্যাডিশনটা ছিল না, মানে মামলা বলতে যে আইসিটি আইনে যে মামলা, এই মামলার ট্র্যাডিশনটা ছিল না। তাহলে হয়তো গ্রেফতার হতে পারে। হ্যাঁ, যেমন অ্যাপোলো স্যারের প্রতি পরে মামলা হলো, তারপরে আপনার আরো অনেকের প্রতি মামলা হয়েছে। শেরে বাংলা একজন আরফান নামে একজন ছিল, তার মামলা হয়তো দেশে থাকতে পারেনি তারা। আমার ওই সময় আইসিটি আইনে আমার মামলা দেয় নাই, এটা আমার জন্য ছিল মানে খুব ভালো একটা দিক ছিল। যদি মামলা দিত তাহলে হয়তো আমি ফ্যামিলির সঙ্গে থাকতে পারতাম না, আমাকে পলায় থাকতে হতো। এভাবেই জীবন কেটে যায়। আসলে দুঃখের সময় মানে ধৈর্য ধরে থাকাটাই সবচেয়ে বড় অস্ত্র। যে গল্পটা শুনলাম আমরা এতক্ষণ ধরে, প্রফেসর হননি, প্রফেসর হবেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা চাই যে আমাদের এই পরিবর্তিত বাংলাদেশে এভাবে আর কারো জীবনে এই ঘটনা না ঘটুক। প্রত্যেকটা মানুষ, এমনকি যিনি একদম কঠিন অপরাধী, তারও ন্যায় বিচার আমরা কামনা করি। তিনিও আদালতের কাছে গিয়ে তার বিচার পাওয়ার যে ন্যূনতম জায়গাটুকু আছে, তিনিও সেই জায়গাটুকু উপভোগ করুক। এটাই বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা স্বাধীনতার পরে গড়তে চেয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে, সেই বাংলাদেশ গড়ে উঠুক। এই গল্পগুলো বলার অনেক কারণ আছে। এই গল্পগুলো আপনারা যতবার ভুলে যাবেন আমরা ততবার বলবো। এই গল্পগুলো বলতে হবে, কারণ এরকম একটা বাংলাদেশ গড়ে রেখে গিয়েছিল এক অত্যাচারী ফ্যাসিস্ট স্বৈরাচার, যাকে আমরা বলি যে এক জগদ্দল পাথর আমাদের বাংলাদেশের বুকে চেপেছিল। আমাদের বাংলাদেশে আর কেউ এভাবে স্বৈরাচার হয়ে উঠতে না পারুক, আমাদের বাংলাদেশে আর কেউ এভাবে জনগণের উপরে খড়গ চালাতে না পারুক। আমাদের বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, যে বাংলাদেশ একজন কৃষকের জন্য যতটুকু অধিকার রাখে, একজন সাততলার উপরের যে মানুষ তার জন্য সমান অধিকার রাখে। এরকম একটা বাংলাদেশের প্রত্যাশা করছি। আশা করি আজকের এই পর্ব, এই অনুষ্ঠানটি আপনাদের ভালো খারাপ দুটোই লেগেছে। মন্দ লেগেছে, হয়তো কেঁদেছেন, আবার শেষটুকু হয়তো আশা জুগিয়েছে যে না, এই যে ডক্টর সাইফুল ইসলামদের মতো লোকেরাও একদিন ফিরে পেয়েছে তাদের আশার সেই সঞ্জীবনী শক্তি, যে স্বপ্নকে তারা বাঁচিয়ে রেখেছিল, যে একদিন আসবে সেই সূর্য উদিত হয়েছে। সেই আশাটুকু নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।